আচ্ছা আচ্ছা দাদা, তাহলে কি মানে ওরা যখন ভিডিওগুলো শুট করে তখন ভয়েস দেয়, কিন্তু তারপরে আবার এসে সেটাকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা ভালো আছি। আজকে যাচ্ছি একটা নতুন কিছুর উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করব না করবো, পুরোটা তো এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। আর আমার লাইফে স্পেশাল কিছু যেটা হতে চলেছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন এই দুপুরবেলায় আমরা বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা থাকবে এই ভিডিওতে, তো চলো দেখতে থাকো। কিন্তু আমার লাইফে স্পেশাল কিছু দেখতে তো হবেই, চলো। এই দেখো, এখন বুনুকে ছেড়ে আমি বুনুকে টাটা বলে আমি বেরিয়ে পড়বো। আর বুনু গেলে বেশি ভালো লাগতো, কিন্তু ওর এক্সাম আছে, ও যেতে পারবে না, তো চল। মনের মধ্যে অনেকটা আনন্দ আর ভালোবাসা নিয়ে আমি বেরিয়ে পড়লাম নতুন একটা জার্নির উদ্দেশ্যে। আর এটা আমার লাইফের ফার্স্ট কিছু অ্যাচিভমেন্ট করার মতো মানে আমি ফিল করছি। তোমরা কি ফিল করছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, বাট এটা আমার কাছে অনেকটাই স্পেশাল। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কি হতে চলেছে আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে যতটা পারবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে। যারা আমাকে বেশি ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না বা আমার ভালো চাও না, আশা করি যেন তাদেরও ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখো। আমরা এখন চলে এসেছি স্টেশনে, এরপর বাবা গাড়িটা রেখে দেবে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা ফোন থেকে টিকিট কেটে নিয়েছিলাম। এরপর আমরা উপরে যাব, আর উপরে যাওয়ার পর যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সেখানে যেয়ে আমরা চেপে পড়বো, কারণ অনেকটা লেট হয়ে গেছি আমরা। আর আমি আর বাবা যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। ভেবেছিলাম মাকেও নিয়ে যাব, তো মা যাচ্ছে না এখন, কারণ নয়তো বাড়িতে কে থাকবে, ভাই বোন থাকবে, তো সেই জন্য মা থাকলো। তো চলো, এখনই ট্রেন আসবে আর আমি খুবই এক্সাইটেড, তো চলো দেখতে থাকো। আমি বলিনি তো, তোমাদের মনে ইচ্ছা আছে তো নাও, না নিতে হয় না। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন। আমি আর বাবা ট্রেনে চেপে পড়েছি, আর এখানে আমি যে সিটগুলো বুক করেছিলাম সেগুলোতে বোঝার সিট ছিল, মানে যাতে শোয়া যায় সেই সিটগুলো বুক করিনি, কারণ বেশিক্ষণের জার্নি নয়, সেই জন্য বসে যাওয়ার সিটগুলোই বুক করেছিলাম। আর যেতে যেতে একটা ভয়ানক ঘটনা হয়েছিল, ওখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য দেখতে পাচ্ছ গোটাই ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে গেছে, চারিদিকে ধোঁয়াতে ভর্তি হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে, মানে যেন কোনো জায়গা বাস্ট হয়ে গেছে, যেমন ধোঁয়া উঠে না সেই রকম ধরনের। গোটা ট্রেনের পুরো কামরাটাতেই ধোঁয়াতে ভর্তি হয়ে গিয়েছিলো। আমার এত শ্বাসকষ্ট হচ্ছিল, মানে ধোঁয়াতে মানে ধোঁয়া ধুলা এগুলোতে আমার অ্যালার্জি আছে, তো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। যাই হোক, কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য এটা হয়েছিল, খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে এখানে আমরা মুড়ি কিনে নিয়েছিলাম, আর বাবাকে বললাম খাওয়ার জন্য, কারণ বাবা অনেকক্ষণ থেকে কিছু খায়নি, তো সেই জন্য বাবাকে বললাম তুমি খেয়ে নাও। আর চলো এখন জার্নিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি তো অনেক এক্সাইটেড, আশা করি যারা আমাকে ভালোবাসে তাদেরও অনেকটা ভালো লাগছে ভিডিওটা দেখতে। তো চলো বাকিটা কি হচ্ছে দেখতে থাকো।
আমরা এরপর ট্রেন থেকে নেমে পড়বো। ট্রেনের জার্নি এখানেই আমাদের সমাপ্ত হলো। আর সবাই নামবো তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, দেখতেই পারছো। ট্রেন পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে এখনও জানানো হয়নি, তোমরা এটা শুনে বুঝতেই পেরে গেছো। আমি এখন হাওড়া স্টেশনে নেমেছি মানেই আমরা কলকাতা যাচ্ছি, আর কলকাতা এসেও গিয়েছি। তো এরপর এখান থেকে একটা জামাইবাবু আসবে, মানে এখানে আমার একটা দিদি থাকে, তো জামাইবাবু এসেছে দেখতে পাচ্ছ। জামাইবাবুর সাথে আমরা যাবো এখন দিদি বাড়িতে। তো চলো, এখন আর কিছু মানে কথা বলতে পারছি না, একদম টায়ার্ড হয়ে গেছি, কিচ্ছু বলার নেই। একদম সকাল দুপুর থেকে জার্নি চলছে আমার, মানে অনেক দিন আগে ব্যাঙ্গালোর যেতাম, কোনো প্রবলেম ছিল না, বাট অনেক দিন গ্যাপ হয়ে গেছে, কোথাও ট্রেনের জার্নি করিনি, সেই জন্য অনেকটা প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন আমরা বাড়ি মানে জামাইবাবুর বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। স্টেশনে নেমে আমরা বাসে করে চলে এসেছি বাজার, কলকাতার কাছেই জামাইবাবুর বাড়ি। তো এখানে এরপর যাব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট নিতে হবে, কারণ সকালে আমার আবার একটা রেকর্ডিং আছে। কি আছে না আছে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হে গাইস, গুড মর্নিং। কালকে রাত্রেবেলায় অনেক রাত হয়ে গিয়েছিলো, প্রায় 11টা-12টা নাগাদ বেজে গিয়েছিলো। আর আমরা এখন দিদি বাড়িতে আছি, মানে কালকে রাতেই দিদি বাড়িতে চলে এসেছি। তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ এতটা টায়ার্ড হয়ে যাওয়ার পর আর ভালো লাগছিল না, খেয়ে শুয়ে পড়েছিলাম। যাই হোক, সকালে উঠলাম, এরপর রেডি হব, তারপর যাবো। চলো তোমাদেরকে দেখাই, আজকে কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন রেডি হব। তো ফ্রেন্ড, চান টান হয়ে গেছে, এরপর রেডিও হয়ে গেছি, এরপর বেরোবো। খাওয়া দাওয়া চলছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা বেরোবো, দেখতে থাকো ব্লগটা, অনেকটা ভালো লাগবে। আর এটা আমার লাইফের প্রথম কিছু অ্যাচিভমেন্ট, তো চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমি আর বাবা। খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা ওলার জন্য ওয়েট করছি। আমাদের বুক করা কমপ্লিট হয়ে গেছে, কখন আসবে, আই এম সো এক্সাইটেড। চলো, ওলা করা হয়ে গেছে, এরপর ওলা আসার পর উঠবো। শ্যামবাজার, এই যে শ্যামবাজার এখান থেকে দেখা যাবে। গাড়ি চলে এসেছে। সকাল ভোরবেলা আসে কটায় এসেছি জানি 5:30টায়। আমি যাবো হোম স্টুডিও ঢাকুরিয়া স্টেশনে। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে আমার 11টায় ঢোকার কথা, সেখানে আমি 12টায় গিয়ে ঢুকছি। ওরা আগের থেকেই বলে রেখেছিল যে 11টায় ঢুকতে হবে। আমরা ভেবেছিলাম হয়তো খুব কাছেই হবে, কিন্তু কাছে নয়, অনেকটা দূরে ছিল, 1 ঘন্টা যেতে টাইম লেগেছিল। আর তারপর থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর এসেছিলো, তো একদম ভালো লাগছিল না, মানে গরম, এত গরম কলকাতায় কিছু বলার নেই। আর তোমাদেরকে বলি, আমার একটা রেকর্ডিং ছিল, আর রেকর্ডিংটার কারণ হচ্ছে যে আমি একটা অডিশন দিয়েছিলাম, সেই অডিশনে ফার্স্ট রাউন্ডে আমি সিলেক্ট হয়েছিলাম, আর সেকেন্ড রাউন্ডের জন্য অডিশন এখানে দিতে আসতে হয়েছিল, মানে রেকর্ডিং ভয়েস দিতে আসতে হয়েছিল, সেই জন্যই কলকাতায় আসা। আর এখানে যতগুলো পিকচার দেখছো, যাদের ছবি চিটানো আছে এখানে, সবাই এখান থেকেই, মানে মুভিগুলো এখান থেকে করা হয়েছে, ভয়েস ওভার এখান থেকে দেওয়া হয়েছে।
তারপর গানের যেগুলো গান হয় মুভিতে থাকে সেগুলো এখান থেকে রেকর্ডিং হয় প্রায়, যেমন বস মুভির বা দেবের মুভিগুলো সবগুলো এখান থেকেই করা হয়েছে। ভয়েস ওভার সমস্ত কিছু এই স্টুডিওটাই মেনটেন করে, যেটা আমি শুনলাম ওখানে যে, আর সেখানেই আমার রেকর্ডিং ছিল। আর এই এত সব কিছু দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে এই গ্রামে থেকে, এই গ্রামের মেয়ে হয়ে আমি ওই জায়গায় যেয়ে রেকর্ডিং করতে পারবো বা গান গাইতে পারবো বা অডিশনে আমার গানটা ভালো লাগবে। আগে কি হয়েছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে যতটা পারবো। একটা সিনেমা বেরিয়েছিল দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এখানে মিক্স করা। তারপর শ্রীয়া তো তার মানব জমিন বলে একটা ছবি বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে কি মানে ওরা যখন মানে ভিডিওগুলো শুট করে তখন ভয়েস দেয়, কিন্তু তারপরে আবার এসে সেটাকে বলতে হয় যখন ওই একই ভাবে, একই সেম ভাবে তোমায় বলতে হবে। তুমি যেভাবে বলেছো, তুমি যদি ওখানে বলেছো কি রে কি করছিস, তোমাকে ওইটাই বলতে হবে। ওই ইয়েতে ওই ওয়েতে বলতে হবে। অভিনয় শব্দ থাকে, ধরুন একটা রাস্তায় শুট করছে গাড়ি, ওখানে ওই জন্য ডাবিংটাই বেশি চলে। মুম্বাইতেও তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম যে এখানে কি হয় না হয়। আর আমার সত্যি মানে খুবই ভালো লাগছে যে এখানে আমি আসতে পেরেছি। এখানে এত কিছু হয় সেই জায়গায় যে আমি অনেক কিছু শিখতে পারলাম, তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। মুভির ব্যাপারেও অনেক কিছু বললো তারা, আর অবশ্যই গানের ব্যাপারে তো রয়েছেই। তো সত্যি খুব ভালো লাগছে যে আমি যেতে পেরেছি, বাবারও খুব ভালো লাগছিল। আর এখানে সমস্ত কিছু ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। এরপর আমরা বেরিয়ে পড়বো, আর এখন যাব কোথায় সেটা তোমরা দেখো, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কি হতে চলেছে পুরোটাই তো ব্লগে রয়েছে, একটু একটু করে দেখে নাও। আরেকটা কথা, রেকর্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, শরীরটা একটু ঠিকঠাক করে রাখার চেষ্টা করেছিলাম, বাট ভালো লাগছিল না, তাও জ্বর ছিল গায়ে, তাও গানটা গেয়ে এসেছিলাম। এখন রেজাল্ট কি হয় সেটা তারা 1 মাস পর জানাবে বলেছে, 1 মাসের মধ্যে। তো এখন দিদি বাড়ি যাব, আর ওখানে যে কি করব না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। চলে এসেছি আমরা দিদির বাড়িতে। রেকর্ডিং ভালোভাবে হয়েছে, আর গলার একটু খারাপ ছিল, যাই হোক তাও ভালোভাবে করার চেষ্টা করেছি। এখন কি রেজাল্ট আছে জানি না। হাই করে দাদা। যাই হোক, কি আমার ব্লগ দেখে, আমার খুব ভালো লাগলো কলকাতা আসার পর কেউ তো আমার ব্লগ দেখে। দেখিস তো? হ্যাঁ। কেমন লাগে? ভালোই লাগে। তুই ভিডিওতে এসে আরো বেশি কিছু বলে দিচ্ছিস। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তোর ক্লাস হলো? হ্যাঁ, ক্লাস হয়ে গেছে। আচ্ছা, আমারও রেকর্ডিং হয়েছে, দেখি কেমন রেজাল্ট আছে। চল এখন চেঞ্জ করি। কি বল প্রথম থেকে? একটা চায়ের দাম 10 টাকা। হ্যাঁ। যখন আমি বড় হবো তখন একটা চায়ের দাম হবে 20 টাকা। হ্যাঁ। দিনে 200টা চায়ের কাপ আরামসে বিক্রি হয়। আর 200 into 20, 200 into 20, 4000 টাকা। তাহলে মাসের হচ্ছে মাসের 1,20,000 টাকা। চালের এই ছোট্ট ভাইটার সাথে গল্প করতে করতে হঠাৎ করে মা কল করে। তো মা বলল যে আগের দিন ঠাকুরমশাই আসবেন না পুজো করতে, মানে যেদিন আমরা ছিলাম তার পরের দিন নাকি, আর সেদিনে পূর্ণিমা ছিল। তো পূর্ণিমা দিনে মা কালী যে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা আছে, তো মা উপবাসে যাবে, কারণ ঠাকুর পুজো করতে আসবেন। আর ভাইও ছিল না বাড়িতে, তো সেই জন্য বাবাকে আর আমাকে চলে আসতে হয়। খুবই খারাপ লাগছিল দিদি জামাইবু সবাইকে ছেড়ে আসতে। ওনারা অনেকবার বলেছিলেন আমাদেরকে থাকার জন্য, বাট হলো না। যাই হোক, নেক্সট টাইম আবার যাব। আর এখন আমরা ট্রেনের টিকিটও পেতাম না, একদম শেষ মুহূর্তে আমরা টিকিট কেটেছি। 2:30টার সময় না 1:30টার সময় টিকিট কেটেছি। তো মানে কি বলবো, একদম 3টা না 4টা টিকিট পড়েছিল, ওখান থেকে টিকিট পেয়েছি, তো একদম টিকিটও পেতাম না, হয়তো আসাও হতো না। যাই হোক, যেটা ভগবান ঠিক করে রেখেছে সেটা তো হবেই। তো তারপর এখানে কিছু খাবার দাবারও কিনে নিলাম, যাতে ট্রেনে যেতে মানে কিছু খাওয়া দাওয়া করতে পারি টুকিটাকি, কারণ খাবার দাবার কিছু সাথে ছিল না। তো কিছু খাবার দাবার কিনে নিলাম, আর এরপর আমরা ট্রেনে উঠবো। আর সবথেকে বেশি আমার প্রবলেম হয় হাওড়া স্টেশন থেকে যখন আমি বাড়ি আসি, মানে যখন ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসতাম, মানে প্রথমে হাওড়াতে নামতাম, তারপর হাওড়া থেকে বাঁকুড়া আসতাম, তখন খুব ইজি হতো, কারণ আমাদের 21 না 19 নাম্বারেই ট্রেনটা দাঁড়িয়ে থাকতো বা ট্রেনটা আসতো। কিন্তু আমাদের বাঁকুড়া, মানে যখন অন্য টাইমগুলোতে আমি বাঁকুড়া
মানে এটাই ফার্স্ট বার হলো, অন্য টাইমে বাঁকুড়া এলাম। খুবই ভেবাচেকা হয়ে গিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না কোথায় ট্রেনটা দিয়েছে না দিয়েছে, মানে যাব কোন দিকে, যদি 17 নাম্বারে দিয়েছে কোন দিকে যেতে হবে, সত্যি মানে মানে বুঝতেই পারছিলাম না কোন দিকে যেতে হবে। যাই হোক, ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি। আমি আর বাবা পাশাপাশি বসেছিলাম, আসার সময় পাশাপাশি বসতে পাইনি। তো চলো এখন ট্রেনের জার্নি স্টার্ট হলো, এর দেখতে থাকো তোমরা। সব থেকে বেশি আমার আর বাবার ঝগড়া কোথায় হয় জানো? এই ট্রেনে আসার সময়। আমি যদি কোনো কিছু খাবো বলেছি, যে মুড়ি মিক্সচার খাবো বা ভেজিটেবল চপ খাবো বা ঘুগনি খাবো, যা কিছু বলবো সেটাতেই শুধু বাবার প্রবলেম, না পেট গোলমাল হয়ে যাবে, খাওয়া চলবে না, বাইরের খাবার এই সেই, ট্রেনের খাবার এই খাওয়া চলবে না, সেই খাওয়া চলবে না। আমার সত্যি মানে আমি পাগল হয়ে যাই যে বাবার সাথে আমি কেন এলাম। আরেকটা কথা বলি তোমাদের, আমাদের সামনে সেটা একটা দাদা একটা দিদি বসেছিল, ওরা এত ভালো ছিল যে কিছু বলারই নেই। ওরাও কিন্তু বাঁকুড়ারই ছিল, আর এত মিশে গিয়েছিল আমাদের সাথে, বা আমরা মিশে গিয়েছিলাম ওদের সাথে, খুব ভালো লাগছিল গল্প করে। ট্রেনে কখন যে বাঁকুড়ায় পৌঁছে গেলাম কলকাতা থেকে একদম বুঝতে পারিনি। যাই হোক, এখন নেমে পড়বো। সত্যি খুব খারাপ লাগছে, তাদেরকে টাটা বলে আমরা এখন নেমে পড়বো, আর বাকিটা বাড়ি এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা নেমে গিয়েছি ট্রেন থেকে, এবারে বাড়ি যাব। তার আগে দেখি আমাদের গাড়িটা কোথায় রাখা আছে। বাবা এখন গাড়ি নিতে যাচ্ছে, দেখি গাড়িটা কোথায় রয়েছে। তোমাদের গাড়ি বের করানো হয়ে গেছে, এখন আমরা গাড়িতে চেপে পড়েছি, আর এবারে বাড়ির দিকে যাচ্ছি। চলো, এই যে দেখো কত রাত হয়ে গেল, 10টা বাজতে যাচ্ছে, এখন আমরা বাড়ি ফিরছি। চলো বাড়িতে যেয়ে কথা হবে। তো ফ্রেন্ড, আমরা বাড়ি পৌঁছে গেছি, প্রচুর টায়ার্ড লাগছে। বাবা খেতে বসে গেছে, আমি এবার খেতে বসবো। এখন আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক, কোকা-কোলা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, আর বেশি কিছু দেখাবো নি, যা যা ডিটেলস দেওয়ার ছিল সব কিছু দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বাই। আর আমার বুনু কি করছে দেখো, বাদাম খাচ্ছে, দেখা বাদামটা, বাদাম খাচ্ছে, খাই যা।